তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টার বাংলা অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস। আজকে তোমাদের ডিএসসিসি 2 এই পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটো প্রশ্নের উত্তর মডিউল 2 থেকে থাকছে। আশা করি এই দুটো প্রশ্নের মধ্যে থেকে একটি প্রশ্ন তোমরা পরীক্ষায় অতি অবশ্যই কমন পাবে। আর এছাড়া এখানে যে পার্টগুলো আছে অর্থাৎ স্বরাগম, অপিনিহিতি, এগুলো 5এও আসতে পারে তোমাদের। ঠিক আছে, খুব ভালো প্রশ্ন, 2024 সালে পরীক্ষায় এসে গিয়েছে একবার, তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো ভালো করে অ্যান্সারটা দেখে নাও। প্রশ্নটা দেখো, নিম্নলিখিত বিষয়গুলির সম্পর্কে উদাহরণসহ আলোচনা। সেখানে স্বরাগম, অপিনিহিতি, বিপর্যাস্য, তারপরে সমীভবন এবং মহাপাণিভবন, এগুলো। এবার প্রথমে হচ্ছে স্বরাগম। এখানে কি বলা হচ্ছে দেখো, উচ্চারণের সুবিধার জন্য বা ছন্দ রক্ষার তাগিদে শব্দের আদি, মধ্য বা অন্তে নতুন স্বরধ্বনির আগমন ঘটলে তাকে স্বরাগম বলে। এটি মূলত 3 প্রকারের: আদি স্বরাগম, মধ্য স্বরাগম এবং অন্ত স্বরাগম। শব্দের শুরুতে যুক্ত ব্যঞ্জন থাকলে তা সহজে উচ্চারণের জন্য অনেক সময় শুরুতে একটি স্বরধ্বনি আসে, একে আদি স্বরাগম বলে। যেমন স্কুল, এখানে দেখছো এটাকে ভাঙলে দন্তেস ক হ্রস্ব ল, শব্দটি উচ্চারণের সময় শুরুতে ই ধ্বনি এনে স্কুল উচ্চারণ করা হয়। এইভাবে স্টেশন, স্টেশন থেকে স্টেশন, ঠিক আছে, শব্দের মাঝখানে যুক্ত ব্যঞ্জনকে ভেঙে তার মাঝে স্বরধ্বনি আনলে তাকে মধ্য স্বরাগম বলে। যেমন রত্ন থেকে রতন, ঠিক আছে, ধর্ম থেকে ধরম। আবার অনেক সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি যুক্ত হয়, একে অন্ত স্বরাগম বলে। যেমন কি দিশ থেকে দিশা আর বেঞ্চ থেকে বেঞ্চি। বাংলা ভাষায় ধ্বনি পরিবর্তনের ইতিহাসে উচ্চারণ প্রয়াস লাঘব করার জন্য সাধারণ মানুষের মুখে স্বরাগমের এই রীতি অত্যন্ত ব্যাপকভাবে প্রচলিত। তারপরে কি আছে দেখো, তারপরে অপিনিহিতি। অপিনিহিতি কি? অপি শব্দের অর্থ পূর্বে এবং নিহিতি শব্দের অর্থ হচ্ছে অবস্থান বা বিন্যাস। অর্থাৎ শব্দের মধ্যে থাকা ইকার বা হ্রস্বৌকার নির্দিষ্ট স্থানে পূর্বেই উচ্চারিত হয়ে যাওয়ার যে ধ্বনিতাত্ত্বিক প্রবণতা, তাকে অপিনিহিতি বলা হয়। এটি পূর্ববঙ্গীয় বা বাঙালি উপভাষার একটি অন্যতম প্রধান বৈশিষ্ট্য। উদাহরণস্বরূপ বলা যায়, আজি শব্দটি উচ্চারণের সময় বর্গীয় জ এর সাথে যুক্ত ই কারটি আগেই উচ্চারিত হয়ে দেখো আইজ আইজ রূপ ধারণ করে। আর এই একইভাবে কালি থেকে কাইল, কাইল বা রাতি থেকে রাইত বা চারি থেকে চাইর। এবং আবার উকারের ক্ষেত্রেও অপিনিহিতি ঘটে। যেমন সাধু শব্দটি উচ্চারিত হয় সাউথ সাউথ হিসাবে। তারপরে মাছুয়া থেকে মাউচ্ছা। এছাড়া শব্দের মধ্যে মানে ক্ষয়মধ্যস্য বা যুক্ত ব্যঞ্জনের সাথে সাথে মানে জ ফলা থাকলেও অপিনিহিতি হতে পারে। যেমন লক্ষ্য থেকে লক্ষ্যই, এইভাবে। ঠিক আছে, এখানে কি বলা হচ্ছে দেখো, প্রাচীন এবং মধ্য বাংলা পর্যায়ে পেরিয়ে আধুনিক বাংলা ভাষায়, বিশেষত প্রমিত বাংলায় অপিনিহিতিজাত রূপগুলি অভিশ্রুতির মাধ্যমে আরও পরিবর্তিত হয়ে যায়। এবার পরে হচ্ছে কি বিপর্যাস। বিপর্যাস কি? শব্দের মধ্যে অবস্থিত পাশাপাশি দুটি ব্যঞ্জনধ্বনি যদি একে অপরের সঙ্গে স্থান পরিবর্তন করে, তবে ধ্বনি পরিবর্তনের সেই রীতিকে ধ্বনি বিপর্যয় বা বিপর্যাস বলা হয়। একে অনেক সময় কি দেখো, অন্যান্য স্থান পরিবর্তনও বলা হয়। দ্রুত উচ্চারণ মানে অসতর্কতা কিংবা অজ্ঞাতর কারণে সাধারণ মানুষের মুখের ভাষায় এই জাতীয় ধ্বনি পরিবর্তন বহুল পরিমাণে লক্ষ্য করা যায়। যেমন পিচাস শব্দটি লোক মুখে পরিবর্তিত হয়ে পিচাস রূপে উচ্চারিত হয়। তার মানে এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে তালবস্য এবং চ পরস্পর স্থান বদল করেছে। অনুরূপভাবে বাক্স থেকে বাক্স, ঠিক আছে, বাক্স থেকে বাক্স শব্দটি এসেছে। ইংরাজি শব্দ রিক্সা পরিবর্তিত হয়েছে রিস্কা। লাফ থেকে দেখো, লাফ থেকে হয়েছে ফাল, হদ থেকে হয়েছে হর্থ, এরকম এইভাবে।
এখানে কি বলা হচ্ছে দেখো, ধ্বনি পরিবর্তনের এই প্রক্রিয়ায় ধ্বনির কোনো রূপ লোপ পায় না বা নতুন কোনো ধ্বনির আগমন ঘটে না, কেবল ধ্বনিগুলির পারস্পরিক অবস্থান বা ক্রম বদলে যায়, যার ফলে শব্দের মূল কাঠামোর বিকৃতি ঘটে। এবার আছে সমীভবন। শব্দের মধ্যে থাকা দুটি ভিন্ন প্রকৃতির বা বিষম ব্যঞ্জনধ্বনি যখন একে অপরের প্রভাবে পরিবর্তিত হয়ে মানে সমজাতীয় বা একই রকম ব্যঞ্জনধ্বনিতে পরিণত হয়, তখন সেই প্রক্রিয়াকে সমীভবন বলে। এটি মূলত তিন ভাগে বিভক্ত। কি আছে দেখো, তিন ভাগে বিভক্ত: পাগত, পরাগত এবং অন্যান্য সমীভবন। পূর্ববর্তী ধ্বনির প্রভাবে পরবর্তী ধ্বনির বদলে গেলে তাকে পাগত সমীভবন বলে। যেমন পদ্ম থেকে পদ্ম, ঠিক আছে, লগ্ন থেকে লগ্ন, এইভাবে পরিবর্তন হয়। যেমন এখানে কি বলা হচ্ছে দেখো, যেমন সত্য থেকে প্রকৃত উচ্চারণ হচ্ছে স্বচ্ছ, বিদ্যা থেকে বিদ্যা, এইভাবে। এবারে কি আছে দেখো, মহাপানি ভবন। এই পোর্শনটা আর পড়ছি না, এটা তোমরা একটু দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। এবং দ্বিতীয় প্রশ্ন আজকে ক্লাসের, সেটা হচ্ছে উপভাষা। এটাও 2024-এ পড়েছে, অর্থাৎ আজকে ক্লাসে যে দুটো প্রশ্নের উত্তর আলোচনা করছি, এই দুটোর মধ্যে একটা পরীক্ষায় আসার সম্ভাবনা কিন্তু অনেক বেশি আছে। আরেকটা বিষয় তোমাদের বলবো, যে তোমাদের যে দুটো পেপার আছে, এই দুটো পেপারের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস আমাদের রেডি আছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারো। এবার এখানে উপভাষা কাকে বলে, কয় প্রকারের, কী এবং উদাহরণসহ রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক এবং রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। প্রথমেই ভূমিকা দেখো, কি লিখবে? ভাষা নদীর স্রোতের মতো প্রবাহমান। স্থান, কাল ও সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ভাষাও রূপ বদল ঘটে। একটি বিস্তীর্ণ অঞ্চল জুড়ে যখন কোনো ভাষা দীর্ঘকাল প্রচলিত থাকে, তখন প্রাকৃতিক ও সামাজিক পরিবেশের পার্থক্যের কারণে সেই ভাষার উচ্চারণ ও রূপের বৈচিত্র্য দেখা যায়। আর এই আঞ্চলিক বৈচিত্র্যই ভাষার জীবন্ত রূপের প্রমাণ দেয়, যা কালক্রমে উপভাষার জন্ম দেয়। এবার উপভাষা কাকে বলে দেখো, বিশাল ভৌগোলিক আয়তন বিশিষ্ট কোনো ভূখণ্ডে বসবাসকারী মানুষের কথ্য ভাষা স্থানভেদে যে উচ্চারণগত, রূপগত ও শব্দগত বৈচিত্র্য বা স্বাতন্ত্র্য গড়ে ওঠে, তাকেই উপভাষা বলে। মূলত ভৌগোলিক ব্যবধান, নদী বা পাহাড় পর্বতের মতো প্রাকৃতিক বাধা এবং সামাজিক ও সাংস্কৃতিক বিচ্ছিন্নতার কারণে একটি মূল ভাষার অন্তর্গত হয়ে বিভিন্ন অঞ্চলের মানুষের মুখের ভাষার কিছু সক্রিয় বৈশিষ্ট্য তৈরি হয়। একটি মূল ভাষার অধীনস্থ এই আঞ্চলিক রূপগুলি পরস্পরের কাছে সাধারণত বোধগম্য হয়ে থাকে। প্রখ্যাত ভাষাবিজ্ঞানী ডক্টর সুকুমার সেনের মতে, একই ভাষার অন্তর্গত যে স্থানীয় রূপভেদ দেখা যায়, তাকেই উপভাষা বলে। অর্থাৎ উপভাষা হলো একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের দৈনন্দিন ভাব বিনিময়ের স্বাভাবিক ও স্বতঃস্ফূর্ত মাধ্যম, যা মূল ভাষার কাঠামোর মধ্যেই অবস্থান করে। এবার হচ্ছে উপভাষার শ্রেণীবিভাগ। ডক্টর দেখো, সুনীতি কুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন প্রমুখ প্রখ্যাত ভাষাবিজ্ঞানীরা ধ্বনিতাত্ত্বিক ও রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে সমগ্র বাংলা ভাষার উপভাষাকে 5টা ভাগে ভাগ করেছে। রাঢ়ী বাঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী আর হচ্ছে ঝাড়খণ্ডী। এখানে রাঢ়ী কোথায় কোথায় আছে দেখো, কলকাতা, হাওড়া, হুগলি, এগুলোতে। এবার এইগুলো এসএকিউ আকারেও যে প্রশ্ন 15টাও তোমাদের এসএকিউ প্রশ্ন আসে, সেখানে কিন্তু এইগুলো জিজ্ঞাসা করা হয়, ঠিক আছে, 1 নম্বরের প্রশ্ন হিসেবে আসতে পারে, যে উত্তরবঙ্গের মালদায় কোন উপভাষা প্রচলিত আছে, তখন তোমাকে বলতে হবে বরেন্দ্রী, ঠিক আছে। এইগুলো একটু ভালো করে তোমাদের সেই কারণে দেখার প্রয়োজন আছে। এবারে রাঢ়ী উপভাষার ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য কি বলা হচ্ছে দেখো, ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য। কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর দক্ষিণ 24 পরগনা এবং মুর্শিদাবাদের একাংশ রাঢ়ী উপভাষা প্রচলিত। এর প্রধান ধ্বনিতাত্ত্বিক বৈশিষ্ট্য হলো, এক হচ্ছে অভিশ্রুতির ব্যাপক প্রয়োগ। রাঢ়ী উপভাষায় অপিনিহিতি পর স্বরসংগতির প্রভাবে অভিশ্রুতির ব্যাপকভাবে ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে কোরিয়া থেকে কৈর্যা, তারপরে করে এরভাবে, রাখিয়া থেকে রাইখা, রেখে, এইভাবে পরিবর্তন হয়। তারপর হচ্ছে স্বরসংগতি, শব্দের একটি স্বরধ্বনির প্রভাব অন্য স্বরধ্বনির
পরিবর্তনের প্রবণতা অর্থাৎ স্বরসঙ্গতি এই উপভাষায় অত্যন্ত প্রবল। যেমন দেশি থেকে দেশি, বিলাতি থেকে বিলিতি, এরকম। তারপর নাসিক্যি ভবন। সংস্কৃত বা প্রাচীন বাংলা শব্দের মধ্যস্থিতিক নাসিক্য ব্যঞ্জনধ্বনি লুপ্ত হয় এবং তার পূর্ববর্তী মানে স্বরধ্বনি অনুনাসিক হয়ে যায়। একে শতনাসিক্যি ভবন বলা হয়। চন্দ্র থেকে চাঁদ, কণ্টক থেকে কাঁটা, এইভাবে পরিবর্তন হয়। তারপরে মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণী ভবন ও হ লোপ। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে কখনো 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 পদের শেষে বা মাঝে মহাপ্রাণ ধ্বনি অল্পপ্রাণ ধ্বনিতে পরিণত হয়। উদাহরণ হচ্ছে কাঠ থেকে কাঠ, দুধ থেকে দুধ, এইভাবে মাছ থেকে মাছ। তারপরে পরেরটা কি আছে যে রাঢ়ী উপভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য। এখানে রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যে প্রথম হচ্ছে বহুবচনের রূপ। বহুবচন বোঝাতে সাধারণত মানে পানিবাচক শব্দের রা রা এরা এবং অপানিবাচক বা তির্যক রূপগুলি গুলো, ঠিক আছে, ইত্যাদি প্রত্যয় যুক্ত হয়। উদাহরণ হচ্ছে ছেলেরা মাঠে খেলছে, গাছগুলো কেটে ফেলো, এইভাবে। কারক এবং বিভক্তি। কর্তা বলছে দেখো, কর্তা কারকে সাধারণত এ বা তে বিভক্তি এবং কর্ম ও সম্পাদন কারকে কে বিভক্তি যুক্ত হয়। এবারে বাকি পোর্শনটা তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি। যেমন সর্বনাম পদের ব্যবহার, ক্রিয়াপদের গঠন। আর তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, একান্তই যদি দরকার হয় তোমাদের, তাহলে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল কিনতে পারবে।